নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আপনাদের শোনাবো সুনির্মল বসুর লেখা বাঘে মানুষে। বালিগঞ্জের লেকের ধারে নন্দদা নতুন বাড়ি করেছেন সম্প্রতি। অতি আধুনিক ধরনের চমৎকার বাড়ি, চারধার খোলা, ঝকঝকে তকতকে দোতলার উপর থেকে বেশ স্পষ্ট লেক দেখা যায়। বালিগঞ্জের বিচিত্র রকমারি বাড়িগুলোর মধ্যে নন্দদার বাড়িটা বিশেষ করে লোকের চোখে পড়ে। সেটা তার অনন্য সাধারণ বৈশিষ্ট্যের জন্য। আগাগোড়া তাতে একটা অভিনবত্বের ছাপ, একটা মার্জিত রুচির পরিচয় পাওয়া যায়। নন্দদার আমন্ত্রণে তার বাড়ি দেখতে গিয়েছিলাম সেদিন। সন্তুষ্ট হয়েছি, বাস্তবিকই সন্তুষ্ট হয়েছি। শুধু তার সুন্দর বাড়িখানা দেখে নয়, তাকে সংসারী হতে দেখে। অতি অদ্ভুত চরিত্রের লোক আমাদের নন্দদা। যৌবনের প্রথম দিকটায় ছন্নছাড়া ভবঘুরে জীবন কাটিয়ে এতদিনে তার জীবনের উদ্দাম স্রোতের বেগটা যেন স্থির, শান্ত হয়ে এসেছে। তার বাবার মৃত্যুর পর অগাধ সম্পত্তির পুঁজি যখন নন্দদার হাতে এসে পড়ল আচমকা, সবাই ভেবেছিল নন্দদার টাকাগুলো বুঝি তার উৎকট খেয়ালের ঘূর্ণিতেই উড়ে যাবে। কিন্তু নন্দদার মতের পরিবর্তন হয়েছে। তিনি বিয়ে করে সংসারী হয়েছেন, আবার বাড়িও ফেঁদে বসলেন স্থায়ীভাবে কলকাতায় বাস করার জন্য। নন্দদার খেয়ালের কথা শুনে কেউ যেন আবার না ভেবে বসে যে তিনি ছিলেন অতি উচ্ছৃঙ্খল প্রকৃতির খামখেয়ালি ধরনের লোক। মোটেই তা নয়, কিন্তু তার একমাত্র বাতিক ছিল শিকার করা। একমাত্র শখ ছিল বনে জঙ্গলে বুনো জন্তু জানোয়ারের পেছনে পেছনে ঘোরা, শিকারের ফিকিরে। এই শিকারের ব্যাপারে কতবার যে তার জীবন বিপন্ন হয়েছে, কতবার যে তিনি সদ্য মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন, তার বুঝি আর সীমা নেই। নন্দদার বৈঠকখানায় ঢুকেই সকলের প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে বিরাটাকার একটা বাঘ। হ্যাঁ, বাঘ। একটা আবলুস কাঠের তক্তার উপর বিকট হাঁ করে দাঁড়িয়ে আছে, অবিকল যেন জলজ্যান্ত। তার দাঁড়াবার ভঙ্গি দেখলে মনে হবে এক্ষুনি যেন তড়াক করে লাফ দিয়ে ঘাড়ের উপর পড়বে। ভেতরে যে খড় ভর্তি তা যেন বিশ্বাস করাই যায় না। নন্দদা বাঘটাকে দেখিয়ে আমাকে বললেন, এই বাঘটাই আমার অতি সাধের শিকারী জীবনের মাঝপথে এক অবাঞ্ছনীয় ছেদ টেনে দিয়েছে। নন্দদা বললেন, তুমি জানো বোধহয় আমার কাকা মহিমবাবু ত্রিপুরা রাজ্যে কাঠের ব্যবসা করতেন। জঙ্গল ইজারা নিয়ে গাছ কেটে বাংলাদেশে কাঠ চালান দিতেন। এতে তার বেশ 2 পয়সা লাভ হতো। ত্রিপুরা রাজ্যে বড় বড় পাহাড় আর গভীর জঙ্গল আছে। নানা জাতীয় হিংস্র জন্তুর বাসভূমি হচ্ছে এই সব জঙ্গল আর পাহাড়। নিপুণ শিকারীরা মধ্যে মধ্যে মনের মতো শিকারের আশায় এই সব পার্বত্য দেশে এসে হানা দেয়। বাস্তবিক শিকারীদের পক্ষে এই সব স্থান অত্যন্ত লোভনীয়। ত্রিপুরা রাজ্যের সীমান্তে একটা গাঁয়ের মধ্যে কাকার আস্তানা। আমি একবার শিকারের লোভে শটান এসে হাজির হলাম কাকার কাছে। কাকাও মস্ত শিকারী, অনেক দুর্দান্ত জানোয়ার তার হাতে ঘায়েল হয়েছে। কাকা আমাকে দেখে খুব সুখী। আমার অভিপ্রায় শুনে বললেন, দিন কতকের জন্য আমাকে একটু শহরে যেতে হচ্ছে,
ফিরে এসে তোমার সঙ্গে শিকারে বেরোনো যাবে। তুমি কয়েকটা দিন এখানে বিশ্রাম করো। খুব সাবধান, একলা একলা কিন্তু শিকার করতে যেও না। এখানকার বুনো জন্তুগুলি যেমনই মারাত্মক তেমনই ভয়ঙ্কর। কিছুতেই এঁটে উঠবে না ওদের সঙ্গে। নিজের সম্বন্ধে আমার মনে মনে বেশ একটু দেমাকি ছিল। কাকা আমাকে একজন খেলো শিকারী মনে করলেন দেখে আমি একটু দুঃখিতই হলাম। মনে মনে স্থির করলাম, কাকা ফেরবার আগে বড় রকম কিছু একটা শিকার করে আমার সম্বন্ধে কাকার এই অমূলক ভ্রমটা দূর করে দিতে হবে। কাকা শহরে চলে যাবার পর খবর পেলাম, কয়েকদিন থেকে মস্ত এক বাঘ গাঁয়ে এসে উৎপাত আরম্ভ করেছে। লোকের গরু বাছুর আর নিরাপদে রাখার জো নেই। রোজই কারুর না কারুর ক্ষতি হচ্ছেই। সর্দার গফুর কাকার শিকারের সহচর। কাকার সঙ্গে সে অনেকবার বড় বড় শিকারে গেছে, আর এ বিষয়ে সে অভিজ্ঞতাও লাভ করেছে অনেক। তাকে পরদিন প্রত্যুষে প্রস্তুত হয়ে আসতে বললাম। প্রথমটা সে আমতা আমতা করে বলল, বড় সাহেবকে শহর থেকে ফিরতে দিন, তারপর একসঙ্গেই বাঘের উদ্দেশ্যে বেরোনো যাবে। বড় সাহেব হচ্ছেন আমার কাকা। তিনি ফেরবার আগেই তাড়াতাড়ি বাঘটাকে আমি ঘায়েল করতে চাই। তাই গফুরকে বললাম, কাকা বাবু অর্থাৎ তোমার বড় সাহেব ফিরলে অন্য শিকারের সন্ধান করা যাবে। তোমাদের এই জঙ্গলে শিকারের কোনো অভাব ঘটবে না। কাজেই কাল সকালেই জন্তুটার খোঁজে বেরোতে হবে। দেখছো না কি রকম উৎপাত আরম্ভ করেছে গায়ের মধ্যে। অবশেষে সর্দার রাজি হলো। পরদিন খুব করে সর্দার তৈরি হয়ে এলো। হাতে তার একটা পুরনো আমলের গাধা বন্দুক। সূর্য উঠতে তখন দেরি আছে। পৃথিবীর বুক তখন ঝাপসা আঁধারে ঢাকা। ধীরে ধীরে ভোরের আলো জেগে উঠছে তখন। আমরা বনের মধ্যে প্রবেশ করলাম। চারধার নীরব নিস্তব্ধ। কেবল দু একটা সদ্য জাগা ভোরের পাখির আকুলি কাকুলি কানে ভেসে আসছে। যতই বনের ভেতর প্রবেশ করতে লাগলাম ততই যেন জীবনের সাড়া পাওয়া যেতে লাগলো। অরণ্য জগতে ক্রমেই জাগরণের সাড়া পড়তে লাগলো ভোর হওয়ার সঙ্গে সঙ্গে। নিবিড় নীরব বন প্রদেশ ক্রমশই মুখর হয়ে উঠল পশু পাখির বিচিত্র ধ্বনিতে। সামনেই একটা হরিণ দেখে আমি যেই বন্দুকটা তুলেছি তাকে মারবার জন্য, হঠাৎ সর্দার আমার হাত চেপে ধরে ফিস ফিস করে বলল, এখন বন্দুক ছুড়বেন না সাহেব। আপনার বন্দুকের আওয়াজ পেলে কিন্তু আমাদের আসল শিকার ফসকে যাবে, তখন সমস্ত মাটি হয়ে যাবে। আর একদিন না হয় এসে হরিণ শিকার করা যাবে, আজ থাক। বিরত হলাম। আবার আমরা চলতে লাগলাম জঙ্গল ভেদ করে। দিনের আলো জেগে উঠেছে। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে ঝরে ঝরে পড়ছে আমাদের মাথায় পিঠে। লম্বা লম্বা লেজ ঝুলিয়ে মুখ পোড়া হনুমানের দল ঝুপ ঝুপ শব্দ করতে করতে এ গাছ থেকে ও গাছ লাফ মারছে আর আমাদের দেখে মুখ ভ্যাংচাচ্ছে। আমাদের এভাবে বনের মধ্যে আগমন হয়তো তারা পছন্দ করছে না। নানা রকম অদ্ভুত পাখি আমাদের চোখে পড়তে লাগলো। হঠাৎ একটা জলার ধারে আসতেই সর্দার গফুর থমকে দাঁড়িয়ে পড়ল। ইশারা করে আমায় চাপা গলায় বলল, ওই যে দেখুন সামনে, আর এগোবেন না। তাকিয়ে দেখি প্রকাণ্ড এক বাঘ জলার ধারে বসে দিব্যি ফলার শুরু করে দিয়েছে।
সামনে তার পড়ে আছে একটা গরুর আধ খাওয়া দেহ। এই গরুটাই কাল আমাদের পড়শি আলী মিয়ার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। গফুরের মুখের কথা শেষ হতে না হতেই আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে গুলি ছুড়লাম বাঘটাকে তাক। সামনে এরকম লোভনীয় শিকার সহজে ছাড়া যায় না। বন্দুকের আওয়াজে সমস্ত বন থরথর করে কেঁপে উঠল। তাকিয়ে দেখলাম জলার ধারে আধ খাওয়া গরুর দেহটা পড়ে আছে, কিন্তু বাঘটা নেই। কোথায় গেল বাঘটা? সর্দার বলল, পালিয়েছে। শিগগিরই চলো, আমরা ওকে অনুসরণ করি, এখনো হয়তো বেশি দূর যায়নি। আমি গভীর চাঞ্চল্যের সঙ্গে বলে উঠলাম। মুচকি হেসে সর্দার বলল, অসম্ভব, আজ কিছুতেই আর ওর নাগাল পাবেন না। ও যখন একবার বন্দুকের আওয়াজ পেয়েছে তখন আর সাধ্য কি ওকে আমরা খুঁজে বের করি। আজ বাড়ি ফিরে চলুন, অন্যদিন আবার চেষ্টা করা যাবে। গভীর নিরাশায় বাড়ি ফিরে এলাম। চোখের পলকের মধ্যে এভাবে যে বাঘটা আমাদের চোখে ধুলো দিয়ে পালাবে, এ আমার ধারণারও অতীত ছিল। এইভাবে আরো কয়েকটা দিন কাটল। একদিন সকালে সর্দার এসে খবর দিল তাদের পাড়ার একজন লোককে কাল রাত্রে বাঘে নিয়ে গেছে। সর্বনাশ! বাঘটা গরু বাছুর ছেড়ে দিয়ে এবার মানুষের ওপর নজর দিয়েছে দেখছি। মনে মনে স্থির করে বসলাম, যে করেই হোক আজই বাঘটার সঙ্গে একটা বোঝাপড়া করা দরকার। জানোয়ারটার আস্পর্ধা দিন দিন অনেক বেড়ে উঠেছে। সংকল্পটা আবার সর্দারকে জানালাম। সর্দার বলল, বড় সাহেব আজকালের মধ্যেই ফিরে আসবেন, তারপর নয় আবার চেষ্টা করা যাবে। আমি আজই যেতে চাই। তুমি আমাকে সাহায্য করো আর না করো, আমি যাবই। আমার রোগ চড়ে গেছিল। গফুর আমার কথার হাঁ কিংবা না কোনো কিছুই বলল না। বুঝলাম সে আমাকে আর তেমন বিশ্বাস করছে না। সেদিন বাঘটাকে না মারতে পারাই হচ্ছে তার অবিশ্বাসের কারণ। যাই হোক, আমি একটা মতলব স্থির করে ফেললাম। কয়েকটি লোককে টাকার লোভ দেখিয়ে বললাম, তোমরা বনের মধ্যে গিয়ে বড় বড় কাঠ পুঁতে একটা ফাঁদের মতো ঘর তৈরি করো। তার এক দিকটা থাকবে খোলা, সেই খোলা মুখে থাকবে ঝাঁপের মতো একটা দরজা। দরজাটা একটা দড়ির সাহায্যে এমনভাবে ওপর দিকে তোলা থাকবে যে দড়িটা একটু আলগা দিলেই ঝাঁপটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। লোকগুলি টাকার লোভে রাজি হলো। আমি নিজে দাঁড়িয়ে থেকে একটা শক্ত ফাঁদ ঘর তৈরি করালাম। তখন বেলা প্রায় দুপুর। বাঘ মারবার জন্য আমি মরিয়া হয়ে উঠেছি। মানুষের বুদ্ধির কাছে কি আর বনের জানোয়ারের চালাকি খাটে? যে ফন্দিটা করেছি তাতে আজ আর বাঘ বাছাধনের রক্ষা নাই। কাকা আমাকে ছেলে মানুষ বলে তাচ্ছিল্য করলেও ফিরে এসে বুঝবেন আমি বড় সোজা পাত্র নই। বেশ মজবুত করে ফাঁদঘর তৈরি হলো। লোকজন সবাইকে বিদায় দিয়ে আমি ফাঁদঘরে গিয়ে ঢুকলাম। সঙ্গে আমার অতি আধুনিক ধরনের দোনালা বন্দুক। ফাঁদঘরের ঝাঁপের দরজাটা উপরে তোলা। তার দড়িটা আমি বাঁ হাতে শক্ত করে ধরলাম, ইচ্ছা মতন যেন দড়ি আলগা দিয়েই ঝাঁপটা নিচে ফেলতে পারি। আর ডান হাত রইল আমার টোটা ভরা বন্দুকে। আয়োজন সব শেষ হলো। লোকজন সব বিদায় নিয়ে চলে গেছে। আমি তখন মাথা খাটিয়ে বাঘকে কাছে আনবার জন্য
একটা ফন্দি ঠিক করে ফেললাম। খুব ছোট মেয়েরা যেমন ট্যাঁ ট্যাঁ ওয়া ওয়া করে কাঁদে, আমি তারই নকল করে খুব জোরে জোরে আওয়াজ করতে শুরু করে দিলাম। আমার কৌশলটা যে এত তাড়াতাড়ি খেটে যাবে তা আমি বুঝতে পারিনি। অল্পক্ষণের মধ্যেই তাকিয়ে দেখলাম সামনের একটা ঝোপ সরিয়ে গুড়ি গুড়ি এগিয়ে আসছে সেই ভয়ঙ্কর বাঘটা। আমাকে ফাঁকা ঘরের মধ্যে একা থাকতে দেখে বাঘটা আরো খানিকটা এগিয়ে এলো ঝোপের পাশে পাশে। এইবার ঝাঁপটা ফেলা দরকার, কারণ তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এক্ষুনি ব্যাটা আমাকে তাক করে লাফ মারবে। ঝাঁপের দড়ি আলগা দিলাম। সর্বনাশ, দরজাটা তো পড়ছে না, মাঝপথে কোনো কিছুতে আটকে গেছে। আমার মাথাটা বোঁ করে ঘুরে গেল। দড়িটা ধরে দু একবার ঝাঁকি দিলাম, কিন্তু দরজা সেইভাবেই মাঝপথে আটকে রইল। আমার মতলব ছিল বাঘটা আমার কাছে আসা মাত্রই ঝাঁপ বন্ধ করে আমি নিরাপদে ভেতর থেকে তাকে গুলি করব। সবচেয়ে বৃথা হতে চলল দেখছি। ঝাঁপ সম্বন্ধে সম্পূর্ণ নিরাশ হয়ে আমি বন্দুক তুলে ধরলাম, কিন্তু গুলি ছোঁড়বার আগেই বাঘটা একটা প্রকাণ্ড লাফ মারল আমাকে লক্ষ্য করে। আমি আর বন্দুক চালাবার অবসরই পেলাম না। দ্রুম দ্রুম পর পর দুটো গুলির শব্দে বনের গভীর নিস্তব্ধতা ভেঙে গেল। বাঘটা গোঙাতে গোঙাতে আছড়ে পড়ল আমার উপর। শরীর থেকে তার ফিনকি দিয়ে রক্ত ঝরছে। আর দূরে কাকার গলার আওয়াজ শোনা গেল, নন্দ নন্দ। তাকিয়ে দেখলাম কাকা আর সর্দার গফুর ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে আমার দিকে। তাদের দুজনের হাতেই দুটো বন্দুক। বাঘটার গোঙানি তখন চিরদিনের জন্য শেষ হয়ে গেছে। ধুলোর ওপরে রক্তাক্ত দেহটা লুটিয়ে পড়ে আছে। এই পর্যন্ত বলে নন্দদা একটু চুপ করলেন। তারপর এক টিপ নস্যি নাকে দিয়ে আবার বললেন, ভাগ্যিস ঠিক সময় কাকারা এসে পড়েছিলেন, তাই রক্ষা। আস্তানায় ফিরে এসেই লোকজনের কাছ থেকে আমার খোঁজ পেয়ে তিনি তাড়াতাড়ি ছুটে এসেছিলেন সর্দার গফুরকে নিয়ে। আর এক মুহূর্ত দেরি হলেই হয়েছিল আর কি। আমি এইবার প্রশ্ন করলাম, এরপর থেকেই বুঝি আপনার শিকারী জীবনের শেষ হয়েছে? শেষ কি আর এমনি হয়েছে? নন্দদা বললেন, কাকার হাতের গুলি খেয়েও বেটা আমার উপর লাফিয়ে পড়তে ছাড়েনি। তার থাবার ঘায়ে আমার বাঁ হাতটা ক্ষত বিক্ষত হয়ে গেছিল। সেই থেকেই আমার বাঁ হাতটা অসাড় হয়ে গেছে, আর বন্দুক চালাতে পারি না। নন্দদা তার বাঁ হাতটা আমাকে দেখালেন। সত্যিই দেখলাম তার হাতে কয়েকটা শুকনো ক্ষতর চিহ্ন, গভীর। আবলুস কাঠের তক্তার উপর বাঘটা দাঁড় করানো ছিল। তার পিঠে হাত বুলাতে বুলাতেই নন্দদা আবার বললেন, দেখেছো কি প্রকাণ্ড বাঘ! সাধারণত এরকম বড় বাঘ ভারতবর্ষের জঙ্গলে দেখা যায় না। বাঘটার দিকে এবার আমি ভালো করে তাকালাম। মনে হলো তার চোখ দুটো দিয়ে বুঝি তখনও প্রতিহিংসার আগুন ধক ধক করে জ্বলছে।